Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও দেখবো। তো আমার সাবস্ক্রাইবার এক বন্ধু এই ভিডিওটার লিংক পাঠিয়েছিল। তো এটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিক আর ওনার স্ত্রীর মার্ডার মিস্ট্রি। তো মার্ডার মিস্ট্রি বলা ভুল হবে কারণ আই থিঙ্ক বাংলাদেশে যারাই আছে তারা হয়তো জানে আর শিওরও এ মার্ডার করেছে বা করিয়েছে কার জন্য হয়েছে। তো আজকে সেই স্টোরিটাই দেখব। কারণ যখনই শুনি যে কোনো জায়গার সাংবাদিক হোক যে তাদের মার্ডার করা হয়েছে তো শুনে আমার খুব খারাপ লাগে। কারণ সাংবাদিকরা মেনলি যারা ভালো সাংবাদিক তারা সত্যের জন্য লড়াই করে, আমাদের জন্য লড়াই করে। তো সেইটা করতে গিয়ে যখন মার্ডার হয়ে যেতে হয় তো সত্যি এই জিনিসটা যখনই শুনি নিজের উপরে মানে নিজেকে নিয়ে খারাপ লাগে যে আমরা হয়তো কিছু করতে পারছি না তাদের জন্য, কিন্তু আমরা চাইছি যে তারা যেন বেটার কাজ করে। তো ইয়া গাইস, আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, পুরো স্টোরিটা দেখি তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টা নুরুন্নাহার মির্জার ফোন বেজে উঠল। কলটা এসেছে তার মেয়ে মেহরুন্নাহার রুনির নাম্বার থেকে, কিন্তু ফোনের ওপাশে রুনির কণ্ঠ নয়, শোনা গেল মাত্র ৫ বছরের শিশু মাহির সাদিক মেহরান। মেঘের কান্না জড়িত ভয়ার্ত কণ্ঠ। মেঘ বলে, নানু, বাবা মা মারা গেছে, দরজা বন্ধ, তুমি এসে আমাকে নিয়ে যাও। ও মুহূর্তেই মাই থেমে গড! গেল সময়, বুকের ভেতরে কাঁপুনি দিয়ে উঠল। কিছু না ভেবেই দৌড়ে গেলেন মেয়ের বাসার দিকে। হেঁটে যেতে সর্বোচ্চ ৭ মিনিটের পথ, কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন সেটা শুধু একটা মায়ের নয়, একটা দেশেরও নিঃশ্বাস থামিয়ে দেওয়ার মতো দৃশ্য। ২০১২ সালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। আমি যতক্ষণ যাব ততক্ষণ খুলছে ততক্ষণ দেখি তখন আমি আর কিছু ফোনও করতে কিছু করতে পারছি না। আমি রক্তাক্ত মুখটা ঢাকা, সাগরের মুখটা ঢাকা ছিল, আমার মেয়ের পাশে মুখটা মিলা আছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি জড়িত ছিল হাসিনা সরকার। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ঘটানো হয়েছে সাগর রুনি হত্যা। পরে উচ্চ পর্যায়ের নির্দেশেই ধ্বংস করা হয় বহু আলামত। ঘুমাও কার সাথে তুমি? বাবা মার সাথে? আর খাইয়ে দেখে তুমি নিজে খেতে পারো না? আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আমরা আজকে কথা বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আনসলভ মার্ডার মিস্ট্রি কেস নিয়ে, গোলাম সরোয়ার সাগর, যার বুকে ২৮-১২-এরও বেশি চাকু দেশ করা হয়েছিল। ২০১২ সালে যখন এই সাংবাদিক দম্পতি খুন হয় তখন তাদের ছেলে মেহরান সাদিক মেঘের বয়স ছিল মাত্র ৫ বছর। আর এখন সে একজন পরিপূর্ণ যুবক, আর এখনও সে তার মা বাবার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছে। ২০১২ সাল থেকে এখন ২০২৫ সাল, প্রায় এই ১৩ তো আমাদের বছর পেরিয়ে সিস্টেম। গেছে, কিন্তু আসল অপরাধীরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। কিন্তু কেন এই সাংবাদিক দম্পতিকে এত নৃশংসভাবে হয়েছিল? এটি কি ছিল কোনো পারিবারিক বিবাদ, নাকি ছিল কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি ছিল কোনো পরকীয়ার জেরা? আসলে এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? নাকি এর পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর রহস্য যেটা আমাদের কাছে থেকে এখনো অজানা রয়ে গেছে? ফ্যাসিস্ট শেখ হাসিনা কি সে ব্যক্তি যে এই সমস্ত কিছুর মাস্টার? আজকে আমরা এই ভিডিওতে ধাপে ধাপে জানবো কি হয়েছিল সেদিন সে রাতে, কেন এই তদন্তে এত পরিবর্তন এসেছে, এবং কেন এই কেসটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে রহস্যে ঢাকা। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এই ভিডিওটা দেখলে আপনাদের সময় নষ্ট হবে না। তো চলুন শুরু করা যাক। দ্য মোস্ট মিস্টিরিয়াস অ্যান্ড ব্রুটাল জার্নালিস্ট ডাবল মার্ডার কেস অফ 2012, দ্য সাগর রুনি কেস। এক তরুণ সাংবাদিক দম্পতি যারা সত্যকে ভয় পায়নি কখনো। নাম গোলাম সরোয়ার সাগর ও মেহরুন্নাহার রুনি। বাংলাদেশে তাদের সাংবাদিক দম্পতি হিসেবেই বেশি চেনে ও জানে। সাগর সরোয়ার তার কেরিয়ার শুরু করেছিলেন প্রিন্ট মিডিয়ায়, প্রতিবেদন লেখা, সংবাদ সংগ্রহ, ছোটখাটো অনুসন্ধানী কাজ দিয়ে। আর রুনি তখনও ছোট মিডিয়ায় রিপোর্টিং এবং প্রোগ্রাম উপস্থাপনায় নিজেকে গড়ে তুলেছিলেন। সাগর যুক্ত হন বড় বড় জাতীয় পত্রিকায়, যেমন দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক সমকালের মতো পত্রিকা। ২০০৭ সালে সাগরের কাছে একটা বড় কেরিয়ার অপরচুনিটি আসে বর্ন জার্মানিতে যাওয়ার। সেখানে তিনি ডাইচে ওয়েলের ভয়েস অফ আমেরিকা VOA-তে
সংবাদ উপস্থাপন ও my God! প্রতিবেদনের দায়িত্ব পান। সেখানে কাজ করেছেন গ্লোবাল নিউজ, প্রবাসী বাংলাদেশিদের জীবন তো আর ভালো আন্তর্জাতিক লেভেলের ছিল। রাজনীতি নিয়ে। তার কণ্ঠ ছুঁয়ে গিয়েছিল হাজারো বাঙালি শ্রোতার মন। আর সেই সময় মেহরুন ছিল এটিএন বাংলার একজন সিনিয়র রিপোর্টার। সবাই তাকে ক্রাইম রিপোর্টার হিসেবেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। 1 বছর পরে 2008 সালে মেহরুন সিদ্ধান্ত নেয় সে তার চাকরি থেকে 3 বছরের জন্য একটি দীর্ঘকালীন ছুটি নিয়ে জার্মানে সাগরের সাথে জয়েন করবে। 3 বছর জার্মানিতে থেকে সেখানে তিনি লিখেছেন বড় বড় প্রতিবেদন, সম্পাদকীয় কাজ এবং অনুসন্ধানী রিপোর্ট। যুক্তরাষ্ট্রে সফল কর্মজীবনের পর সাগর সরোয়ার ও মেহরুন রুনি ফিরে আসেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসার পর তার লক্ষ্য ছিল দেশের আভ্যন্তরীণ সংবাদকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে উপস্থাপন করা। দেশে এসে সাগর মাছরাঙ্গা টিভিতে সিনিয়র নিউজ এডিটর হিসেবে জয়েন করেন, আর মেহরুন তার পুরনো কর্মস্থল এটিএন বাংলায় ফিরে যান। সাগর মাছরাঙ্গা টিভিতে সিনিয়র নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করা অবস্থাতেই ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB এর প্রতিষ্ঠা করেন। তিনি এই সংগঠনের নির্বাহী পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দক্ষিণ এশিয়ার এনার্জি রিপোর্টারদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনে সহায়তা করেছে। এনার্জি সেক্টরে দুর্নীতি ও জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনগুলো প্রশংসিত হয়েছে। বর্তমানে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ একমাত্র জাতীয় এনার্জি রিপোর্টার সংগঠন হিসেবে কাজ করছে, যা সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, তথ্য প্রবাহ সহজলভ্যতা এবং শক্তিশালী নেটওয়ার্ক গঠনে অবদান রেখেছে। এছাড়াও তার একটি ব্লগিং ওয়েবসাইট ছিল যার নাম ও মাই নিউজ, যেখানে সে জার্নালিজম থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লেখালেখি করতেন। আর মেহরুন রুনিও কোনো অংশেই কম ছিলেন না। তিনি এটিএন বাংলায় ক্রাইম রিপোর্টার, সোশ্যাল হিউম্যান ইন্টারেস্ট রিপোর্টার, পলিটিক্যাল অ্যান্ড লোকাল নিউজ রিপোর্টার, ডিজাস্টার অ্যান্ড আনন্যাচারাল ইনসিডেন্ট রিপোর্টার, স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। আর এই পাওয়ার কাপলের পুরো দুনিয়া আলো করে 2007 সালে তাদের কোলে পুত্র সন্তান মাহির আসে। দুজনের জীবনে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তারা সবসময় চেষ্টা করতেন যেন মাহিকে তার প্রাপ্য সময় তারা দিতে পারেন। জার্মান থেকে এসে তারা একটি ভাড়া বাসার 4 তলায় ওঠে। তাদের অ্যাপার্টমেন্টটি পশ্চিম রাজাবাজারের পাশে। এখান থেকে সাগর ও রুনির অফিসও কাছে। তাদের অ্যাপার্টমেন্ট থেকে রুনির মার বাসাও ছিল অনেক কাছে। 10 ফেব্রুয়ারি 2011। আর সব সাধারণ দিনের মতোই ছিল। সাগর ও রুনি সাধারণভাবেই ঘুম থেকে ওঠে। সেদিন তারা সকালে নিজেদের অফিসের জন্য রেডি হয়। মেঘের স্কুলে ওই দিন একটা পিকনিক ছিল, তাই ছেলেকে স্কুলের জন্য রেডি করে বাসা থেকে বের হয়ে পড়ে। তারা সারাদিন তাদের কর্মক্ষেত্রে অনেক ব্যস্ত সময় পার করে। আর সেদিন দুপুর আনুমানিক 2টায় মেহরুন বাসায় ফিরে আসে। সে সারাদিন বাসায় সময় কাটায় আর অফিসের অসম্পূর্ণ কাজ করে। তার মাঝেই পরিবারের সবার জন্য রাতের খাবার প্রস্তুত করে সে। সেদিন অ্যাপার্টমেন্টের এন্ট্রি রেজিস্টার থেকে জানা যায় আনুমানিক বিকাল 4:52 তৌফিক নামের একজন ভদ্রলোক আসেন সাগর রুনির অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তির এন্ট্রি রিপোর্ট থাকলেও বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রিপোর্টই পাওয়া যায়নি। সেদিন আনুমানিক সন্ধ্যা 7:30 দিকে মেঘ তার স্কুলের পিকনিক থেকে বাসায় আসে আর পুরো সন্ধ্যা তার মায়ের সাথে সময় কাটায়। সন্ধ্যার পরে কোনো এক সময় মেহরুনের কাছে সাগরের কল আসে। আজকে অফিসে অনেক বেশি কাজের চাপ থাকায় রাতে সঠিক সময়ে ডিনারের জন্য উপস্থিত হতে পারবে না বলে জানায় সাগর। সে আরও বলে, তুমি আমার জন্য ওয়েট না করে ঘুমিয়ে পড়ো, আমি অফিস থেকে বের হওয়ার আগে তোমাকে নক করব। সেই রাতে সাগর ও রুনির প্রতিবেশীরা জানায় যে তারা রাতে খাবারের সময় রুনির ফ্ল্যাট থেকে অনেক কথোপকথনের আওয়াজ শুনেছে, কিন্তু সেই দিন সেই অজ্ঞাত গেস্টগুলো কে ছিল সেটা সত্যতা এখনও পাওয়া যায়নি। আর এই তৌফিক নামের ব্যক্তির কথা শুধু একটি প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, এছাড়া আর কোনো প্রতিবেদনে এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। আর সেই দিন রাতে ডিনারের সময় এই তৌফিক নামের ব্যক্তি ছিল নাকি সে রুনির সাথে দেখা করে সন্ধ্যার পরেই সেখান থেকে চলে গেছে সেটাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। রাত 10টায় অ্যাপার্টমেন্টের গার্ড শিফটিং হয়ে নতুন গার্ড আসে যার নাম পলাশ। ঠিক রাত 2টায় সারাদিন ব্যস্ততম অফিস শেষ করে সাগর আসে আর প্রতিদিনের মতোই রেজিস্টারে সাইন করে ভেতরে চলে যায়। সকাল 5টায় বিল্ডিংয়ের গার্ড প্রধান নুরুন নবী পলাশকে কল দেয়। সেই বিল্ডিং থেকে কিছু চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সে পলাশকে বলে ভেতরে যে চিৎকারের উৎস চেক করতে। পরে স্টেটমেন্টে পলাশ জানায়, আমি যখন ভেতরে যাই তখন চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না এটা কোন ফ্ল্যাট থেকে আসছে। আর এর 2 ঘন্টা পরে নুরুন নাহার মির্জার ফোনে তার মেয়ে মেহরুন নাহার রুনির একটি কল আসে। সে ভেবেছিল এটি তার মেয়ে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে ফোনের ওপাশ থেকে তার নাতি কণ্ঠে কথা বলে ওঠে। 5 বছরের মেঘ সেদিন ফোনে যা বলেছিল সেটি তাদের লাইফ সারা জীবনের জন্য পরিবর্তন করে দিয়েছিল। বাবা মা মারা গেছে, তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। নুরুন নাহার দিক বেদিক শূন্য হয়ে দ্রুত রওনা হয়ে যান মেয়ের বাসার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে কলিং বেল দিলে মেঘ দরজার কাছে এসে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে সে রুমে প্রবেশ করে। মেঘ দৌড়ে এসে তার নানুমণিকে জড়িয়ে ধরে। সে তার নানুকে বাবা মার রুমে নিয়ে যায়। পুরো রুমে তো ছড়িয়ে ছিটিয়ে আছে।
এত পরিমাণ রক্ত যে সেই রক্ত পাশের রুম থেকে এই রুমের মেঝেতেও চলে এসেছে। ঘটনা সম্পর্কে সামান্যটুকু জানতে পেরে মেহরুন রুনির ভাই নওশের আলম রোমান অফিস থেকে God. দ্রুত ঘটনাস্থলে আসেন। বর্তমানে 2025 সালে এই নওশের আলম রোমানই সাগর রুনির রেখে যাওয়া 5 বছরের সন্তান মেঘের লিগ্যাল গার্ডিয়ান। রুনির ছোট ভাই রোমান নিজের বোনের আর দুলাভাইয়ের এমন বিভৎস অবস্থা দেখবে সে কখনো কল্পনাও করেনি। সে দেখে তার দুলাভাই সাগর সরোয়ারের বডি মেঝেতে পড়ে আছে। অসংখ্যবার দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করা হয়েছে সাগর সরোয়ারের হাত আর পা বিছানার চাদর দিয়ে পেছন থেকে বাঁধা। যে চাকু দিয়ে সাগরকে আঘাত করা হয়েছিল সেটা এখনো এর মধ্যেই আছে। রনির বডিটা ছিল বেডের ওপরে, তাকে হয়তো বেশি করা হয়নি। বেলা আনুমানিক 10টায় প্রথম ভাগে তেজগাঁও থানা এবং শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেখানে সাগর রুনির ঘর এলোমেলো অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ বলে ঘর থেকে তেমন কোনো কিছু চুরি হয়নি, কিন্তু তারপরে জানা যায় সাগর সরোয়ারের মোবাইল আর ল্যাপটপ চুরি হয়েছে। হয়তো No. চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে। কিন্তু তারা তদন্ত করলে জানতে পারে রুমের মধ্যে নগদ ক্যাশ সহ আরো সোনা ছিল। ইভেন সাগরের ফোনের থেকে রুমের নিশ্চয়ই ওটার ফোন মধ্যে বেশ তথ্য দামি ছিল ছিল। কোনো। কিন্তু আততায়ীরা শুধু সাগরের ফোন আর ল্যাপটপ নিয়েছে। আর প্রশাসন থেকে তদন্ত বিভাগ আসার আগেই সেখানে সাধারণ মানুষ ও সাংবাদিকদের পায়ের ছাপে আলামত প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থায় চলে যায়। রান্নাঘরে একটি নুডলসের প্যাকেট ও একটি মশলার প্যাকেট পাওয়া যায় এবং গ্যাসের চুলার ওপরে তখন একটি অক্ষত ডিম ছিল। আর অদ্ভুত করা ব্যাপার, জানালার একটি গ্রিল কাটা ছিল, কিন্তু সেই গ্রিলের ফাঁকা দিয়ে কোনো প্রাপ্তবয়স্ক কারোর প্রবেশ করা একদমই প্রায় অসম্ভব। সর্বোচ্চ কারো মাথা ঢোকানোর পসিবিলিটি আছে, তাও খুব জোর করে। 2012 সালে বর্তমান সময়ের মতো সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু তারপরও সাগর আর রুনির কথা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে দেয়। পুরো দেশে আগুনের গতিতে এই কথা ছড়িয়ে পড়ে। তখন সেখানে আসেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং তিনি আশ্বাস দেন আগামী 48 ঘন্টার মধ্যেই অবশ্যই দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। কিন্তু সেই 48 ঘন্টা পার হয়ে এক যুগেরও আমাদের বেশি সময় হয়ে সিস্টেম। গেছে। তারপরও এখনো তদন্ত চলছে এই কেসটির। সাগর সরোয়ার এবং মেহরুন রুনির বডি ময়না তদন্তের জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়না তদন্ত রিপোর্ট আসার পরে সবার গায়ের লোম কাটা দিয়ে ওঠে একদম। সাগরকে প্রায় 28-12রও বেশি খুদিয়ে আঘাত করা হয়, কিন্তু সাগরকে এমনভাবে করা হয়েছে যেন কেউ খুব রাগ নিয়ে এই কাজটি করেছে। সাগরের উপরে বেশি অত্যাচার হলেও সাগর এত অত্যাচার নিয়ে অনেকক্ষণ সার্ভাইভ করেছিল। আর রুনির অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে। রুনির মৃত্যুরও অনেকক্ষণ পর সাগরের মৃত্যু হয়। 11 ফেব্রুয়ারি রাতে ময়নাতদন্ত শেষে দাফন করা হয় সাগর ও রুনির মরদেহ। আর এখন আমরা আলোচনা করব এই 13 বছরে কি কি তদন্ত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকারের আমলে তদন্তে কি কি গাফিলতি ছিল। 2012 সালের 12 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি এই কেসের তদন্ত করে শেরেবাংলা থানা পুলিশ। 2012 সালের 16 ফেব্রুয়ারি থেকে 18 এপ্রিল এই কেসের তদন্ত করে পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি। তারপরে জোর করে 2012 সালের 19 এপ্রিল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ওপরে স্বাধীনভাবে তদন্ত ভার দেওয়া হয়। আর এটাই সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার, কারণ র্যাব কোনো ইনভেস্টিগেশন বাহিনী হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ। র্যাব একটি অ্যাকশন ফোর্স। বাংলাদেশে যে কোনো আনসলভ অথবা যে কোনো হাই প্রোফাইল মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য দুইটি ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এবং দুই হচ্ছে পিবিআই, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। র্যাবের হাতে তদন্ত হওয়ার দায়িত্বর পর থেকে তখন থেকেই ঠিক এই কেসের মোড় ঘোরানোর চেষ্টা করা হয়েছে। 2.5 মাস পরে তদন্তের দায়িত্ব পেয়ে 8 জনকে গ্রেপ্তার করে র্যাব, কিন্তু তাদের কাছে থেকে কোনো তথ্য বা কোনো সম্পৃক্ততা পায়নি তারা। এই 8 জনের মধ্যে 5 জন রফিকুল, বকুল, সাইফ, মিন্টু ও অরুণ। 2012 সালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল চিকিৎসক নারায়ণ চন্দ্রের এরা জড়িত। পুলিশ সাগর মামলা ভিন্ন দিকে নিতে সাগর রুনি যে বাড়ি হয়েছে সেখানে চুরির নাটক সাজায়। সেখানে তারা একটি পেশাদার চোরকে মোয়ের সাহায্যে জানালা দিয়ে 4তলা ফ্ল্যাটে তুলে একটি ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেয়। তারা তখন দাবি করে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ফাঁকা গ্রিল দিয়েই এই চোর ঢুকেছিল। আর এই নাটকের মূল হোতা ছিলেন ডিবির তখনকার এডিসি মশিউর রহমান। এই কাজের জন্য শেখ হাসিনার কাছে থেকে পুরস্কার হিসেবে পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল আইজি হন। আর জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পরে তাকে চাকরিচ্যুত করে 8টা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। র্যাব এবার সিদ্ধান্ত নেয় যে তারা সাগর ও রুনির ডেড বডি আবার কবর থেকে তুলবে বিভিন্ন কিছু আলামত পরীক্ষা করার জন্য। 2012 সালের 26 অক্টোবর আজিমপুর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় সে সময় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার এম সোহেল সাংবাদিকদের জানান,
হত্যার আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটা পরীক্ষা করার জন্য ভিসেরা রিপোর্ট অত্যন্ত ফার্স্ট গুরুত্বপূর্ণ। টাইমে করা ঢাকা হলো না। বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক ডাক্তার শরীফ আখতারুজ্জামানের নেতৃত্বে সাগর রুনির ডিএনএ টেস্ট করতে চাইলে সেটা পছন্দ হয়নি কমান্ডার এম সোহাইলের। আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল সাগর রুনির ডিএনএ টেস্টের নাম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশ ভ্রমণের। তাই বিপুল পরিমাণে ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয় ডিএনএ নমুনা। কিন্তু তারও অনেক আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইল ল্যাবরেটরি। ডাক্তার আখতারুজ্জামানের নেতৃত্বে রানা প্লাজার ঘটনায় পরিচয়হীনদের ডিএনএ পরীক্ষা করা হয়। সেখানে ৩০০-রও বেশি মরদেহ এবং ৮০০-রও বেশি আত্মীয় স্বজন সহ মোট ১১০০ জনের ডিএনএ সফলভাবে পরীক্ষা করতে খরচ হয় মাত্র ৫০ লক্ষ টাকা। কিন্তু র্যাবের তা পছন্দ হয়নি। সাগর রুনি হত্যাকাণ্ডে জড়িত ২৫ জনের নমুনা দেশে পরীক্ষা করা সম্ভব হলেও সেটা না করে যুক্তরাষ্ট্রে নমুনা পাঠায়। শুধু নমুনা পাঠিয়েই ক্ষান্ত হননি তারা। সেই সময় তদন্ত কর্মকর্তা সহ ৪ জনের টিম তদন্তর অজুহাতে ২ বার আমেরিকা ভ্রমণ করে। ২ দফায় ৭ দিন ধরে ৪ জনের থাকায় ব্যয় কমপক্ষে ১২ লক্ষ টাকা। এছাড়া সব মিলিয়ে সর্বনিম্ন প্রায় ২ কোটি টাকার মতো ব্যয় করেন এই ডিএনএ টেস্টের নামে। ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে হত্যাকারীদের ধরতে ব্যর্থ হওয়া আপত্তিজনক মন্তব্যের জন্য সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে সাংবাদিকদের চাপের মুখে সরিয়ে নেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দুজন বড় সাংবাদিক দম্পতি আছে, তখন সাংবাদিক মহল ছিল অনেক গরম আর আন্দোলনে সক্রিয় ছিলেন অনেক নেতা। আন্দোলনে গর্জে ওঠেন অনেক সাংবাদিক নেতারা। প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিট সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে সাগর রুনি হত্যার দাবি জানানো হয়। আন্দোলনে সক্রিয় ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, ওমর ফারুক, রুহুল আমিন গাজী। কিন্তু হঠাৎ করেই তুঙ্গে থাকা আন্দোলনের গর্জন আস্তে আস্তে কমতে থাকে। এর পেছনে সরাসরিভাবে জড়িত ছিল তৎকালীন ফ্যাসিস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। সে আন্দোলনে থাকা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আরও দেওয়া হয় বিবিসি 24 টেলিভিশনের লাইসেন্স। মঞ্জুরুল হাসান বুলবুলকে এটিএন বাংলার চিফ এডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর 21 টেলিভিশন এস আলম গ্রুপ দখল করলে তাকে করা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে তাকে টেলিভিশনের লাইসেন্সও সবাইকেই দেওয়া কেনা হয়। যায় শাবান মাহমুদকে নিয়োগ দেওয়া হয় দেখে দিল্লির মনে বাংলাদেশ হচ্ছে। দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে। ওমর ফারুক ও রুহুল আমিন গাজীকে দেওয়া হয় আরও নানা রকমের সুযোগ সুবিধা। সরকারের প্রতি এত অনুগত হয়ে গিয়েছিল যে তারা সরকারকে টিকিয়ে রাখাই যেন তাদের সাংবাদিকতার মূল কাজ। আসলে তা না। আপনি ফলো করুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটি কেমন হতো। সারা দেশে সাংবাদিকদের মান ক্ষুণ্ণ করেছে এবং জনমনে এখনো ধারণা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকতেন তাহলে সাগর রুনি হত্যাকারীদের বিচার হতো। আমরা আন্দোলনে কেন পিছিয়ে গেলাম তার আমাদের নেতাদের মধ্যেও কেউ কেউ সেই সময়ে সরকারি সুবিধা নেওয়ার জন্য পাওয়ার জন্য সেই সময়ে তারা যখন সরকারের সরাসরি যোগদান করলো তখন আন্দোলনটি স্থিমিত। এত কিছুর পরেও যদি আপনারা বুঝতে না পারেন সাগর রুনির হত্যার সাথে কে জড়িত, তাহলে আরেকটু অপেক্ষা করুন। র্যাব ডিএনএ পরীক্ষা করে 2 জন অজ্ঞাত ব্যক্তির ডিএনএ পায়, কিন্তু সেই অজ্ঞাত 2 জন ব্যক্তিকে সেটা তখন নিশ্চিত করতে পারেনি র্যাব। আর এইসব ডিএনএ টেস্ট ও তদন্ত ভিন্ন খাতে নেওয়ার নাটেগুরু হচ্ছেন সেই সময়ের র্যাবের ও এই কেসের তদন্ত কর্মকর্তা এম সোহাইল। তিনি সেই সময় র্যাবের মিডিয়া উইং এর পরিচালক ছিলেন। আর সেই সময় সাগর রুনির এই হত্যাকাণ্ড ঘটে। কথিত ডিএনএ টেস্ট ও অপরাধীদের রক্ষা করার জন্য তার তৎপরতা ছিল সবচেয়ে বেশি। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর 20 আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। এই কেসের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 13 বছরে পিছিয়েছে প্রায় 114 বার। এই গত 13 বছরে সাগর রুনির কেসকে ডাইভার্ট করার জন্য আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন কারণ উঠে এসেছে। এগুলো কখনো অটোমেটিক আসেনি, এগুলো সিস্টেমেটিক্যালি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেন আমরা বিভ্রান্তর মধ্যে পড়ি। সে কারণগুলোই আপনাদের সামনে এখন তুলে ধরছি। 1 নম্বরে আছে পেশাগত কাজ এবং সাংবাদিকতার জন্য। অনেক সামাজিক মাধ্যম এবং কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নিয়েছেন যে সাগর ও রুনি তাদের সাংবাদিক কাজের কারণে, বিশেষ করে শক্তি, তেল, গ্যাস বা দুর্নীতির বিষয়াবলী অনুসন্ধানমূলক রিপোর্ট করার কারণে হুমকি পেয়েছিল এবং সে কারণেই তাদেরকে হত্যা করা হয়েছিল। বিশেষ করে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সাংবাদিক দম্পতিকে বাংলাদেশের শক্তি খাতের দুর্নীতির অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্যই করা হয়েছে। 2 নম্বরে আছে পরকীয়া বা কিছু গণমাধ্যম ঢালাওভাবে এটা প্রকাশ করে যে সাগরের পরকীয়া ছিল অন্য একটি মেয়ের সাথে, যার জেরে রুনি সাগর হত্যা করে নিজেই করেছে। আর অবশ্যই হয়তো বুঝতে পারছেন এই পরিকল্পনা কাদের দ্বারা করতে পারে। কিছু জনমত ও অনলাইন আলোচনায় এমন অনুমান করেছে যে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা,
প্রতিদ্বন্দ্বিতা বা ব্যবসায়ী, রাজনৈতিক নানা দৃষ্টিকোণ থেকে হিংসা থাকতে পারে, তবে আনুষ্ঠানিক তদন্তে এই ধরনের কারণ প্রমাণিত হয়েছে এমন কোনো তথ্য সামনে আসেনি। আর এই পরকীয়ার গুজব ছড়াতে সরাসরিভাবে এর সাথে যুক্ত ছিল এটিএন বাংলার কর্ণধার মাহফুজুর রহমানের। সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল। এমন কি ঘটনা হলো সবকিছু ফেলাই দিয়ে কাজ ফেলাই সে রাত 2টার সময় ভাট্ট বাড়িতে আসলো? এটা কিন্তু সবারই প্রশ্ন। যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় সে ভট করে সে রাত 2টার সময় বাসায় গেছে। হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে, দেখার পরে সে নাম্বারে যে কারণটা রয়েছে সেটি হলো চুরি বা ছিনতাই। আপনাদের অনেক আগেই বলেছি, ডিবির প্রাক্তন এডিসি মশিউর রহমান এই নাটকের মূল হোতা ছিলেন। তিনি এই নাটক সাজিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। এই 3টি কারণ সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করানো হয়। উদ্দেশ্য পুরো দেশের জনগণকে বিভ্রান্ত করা, আর অনেকাংশেই তারা সফল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন 50 বছরও সময় লাগতে পারে এই কেসের জট খুলতে। একটা কেস নিয়ে কতটা হেলাখেলা হতে পারে উনি তার মৌখিক প্রমাণ দিয়েছিলেন। এই কেস নিয়ে সময় কাটানো ছিল র্যাবের নিত্যদিনের কাজ। এখন আমি আপনাদের সামনে একটি অডিও উপস্থাপন করতে যাচ্ছি। এই অডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, টাইম আর পাস এই হচ্ছিল। অডিও শুনলে বুঝতে পারবেন কেন এবং কার নির্দেশেই এই নৃশংস কাণ্ড ঘটনা হয়েছে। তাই অবশ্যই অডিওটি পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন। ওইখানে সব লোক বার করে দিয়া শুধু আমরা 4জনই ছিলাম আর কি, 5জন 6জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা শাওনের। আচ্ছা, তো ভোলার যে নুরনবী শাওন যে ওই সাগরণী তা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল তখন আপনি ছিলেন? মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম, মানে আমরা গেছি পরে শাইন ভাইরা জিজ্ঞাসা করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি? ওই ওরা তো একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি। পদ্মা মার্ডার করার 4 মাস দিন নাছিল, মানে উনি সরাসরি আমরা লোকে কথাবার্তি বলে নাই, আলাপ করছে। আমি সাইড টেবিলে, আমি ফার্স্ট টেবিলে আসছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড ছিল আরেক টেবিলে বলে ড্রিঙ্ক করছে। আর শাহিন ভাই আলাদা ছিল। আর ওই যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। পরে ওইটা গেছে আর কি। মানে ঠিক কি কারণে হত্যা করছিল এরকম কোনো কথা বলছিল? কি কারণে মানে পিলখানা ভিডিওটা ছিল, এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওরা লিক করে দিছে। ও হ্যাঁ, ওই সময় তো সিডি মিডি চলতো, ওই সময় তো ক্যামেরা পিয়াটি এরকম ছিল না। মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগররনির কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়? হ্যাঁ, পুরানটা অনেক জায়গায় গেছিল। পরে ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নুরনবী শাওনের সাথে সম্পর্ক, পরে ফোন করে বলে দিছে। তখন নুরনবী শাওন হইতেছে এমপি ছিল, তাই না? যার কারণে তাহলে হ্যাঁ এমপি ছিল। এবং শেখ হাসিনা তো আমরা যতটুকু বুঝলাম ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত না, সেটা দিন এক লোকে গোলাগারি করতাম তো, মানে যেহেতু ইম্পর্টেন্ট শেখ হাসিনা করে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আছে ওয়ানকেলে, শাওন কিন্তু ইয়ার বাসায় আছে। ওয়ানকেল এটা কোন জায়গায়? ওয়ানকেল কেলসিসির পাশে বিল্ডিং, মানে প্রতি রুমে রুমে লিফট, যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেতে হয়। ও আমি একটা শুনছিলাম যে প্রতি রুমে রুমে একটা ইয়া আছে, লিফট আছে, সেটা কেলসিসির পাশে। সেটা বিল্ডিংটা আমি চিনি না। ওয়ানকেল, হ্যাঁ। তোমরা সাংবাদিক কেটে গেছিল ওই বাসায় একবার। আচ্ছা আচ্ছা। এটা লিভসে 1 by 1 এটা বুঝার কোনো কাজ হয় না, এত টেকনোলজি ব্যবহার করছে। তথ্যটা দিলাম হইলেও মনে করো যদি তোমরা কোথায় কোথায় বার করতে পারো না ভাই, ঘটনা হচ্ছে কি, পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন, এদের নিজেদের কোনো শক্তি নেই। সবকিছুই কোনো না কোনো মাধ্যমে তথ্য পায়, তারপর তার আগা। যেমন আমি অনেক বছর তুমি এখানে ছিলা, আমার কিন্তু মনে মনে করছি যে তুমি তো একদিন বলি, কারণ ওই সময় বললে তো না, ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই, এটা সত্য। পরিবেশ ছিল না। আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে। তার মানে এটা হলো বিশাল বড় একটা ফাইল আর কি, তুমি খুঁজে হয়েছে যে বার করতে পারো। তো মনে করো শেখ হাসিনা নিজে আসবো, এটা তো দরকার। এটা হচ্ছে তার মানে ওই নুরনবী শাওন এখনো রয়েছে মালয়েশিয়াতে? এখন নাকি আসছে, এই ঘটনার সময় ফলে আসছে আর কি। আচ্ছা, আমি জানি না। আমি এইটা তোমরা সাংবাদিক কার জানি পরিচিত আছে ইয়ার সাথে, শাহিন ভাইয়ের সাথে? শাহিনের সাথে তো শাহিন ভাই, তার পুরো নাম কি?
শাহিন আহমেদ, এই যে মিনারা মেক্সিসের 36 তলা অফিস। এখন অফিস আছে? হ্যাঁ, এখন অফিস আছে। তার মানে হচ্ছে গিয়া পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে, সিডি করতে দিছিল, সেখান থেকে লিক আউট হয়েছে। আর নূর নবী শাওন যেহেতু হচ্ছে ইসের এমপি, সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই, তার সাথে যোগাযোগ হবে। হ্যাঁ, থাকবো। আর ওই এখানে বসে থেকে 3টা মার্ডার করেছে। একটা হইলো গুলশানে সাগর রনি, হ্যাঁ, এরপর হইলো চট্টগ্রামে একটা মার্ডার করেছে, এই আওয়ামী লীগের লোক। আচ্ছা আচ্ছা। আর কিভাবে যে টাকা হইতো মনে করো, আমরা এইসব লোক চিনি না। বলছে সিঙ্গাপুর থেকে 2জনে টাকা দিয়ে গেছে, একজনে $500,000 আর একজনে 3 লাখ। হ্যাঁ, এসব লোক চিনি না। বড় বড় গাড়ি লোক পড়ে যাবে সিঙ্গাপুর থেকে, উপরে অর্ডার সিঙ্গাপুর থেকে টাকা দিয়ে গেছে। মানে অনেক টাকা ব্যয় করছে তো, বুঝছো? পুলিশের কর্মকর্তারা হেল্প করছে, তারপরে শাওনের বাহিনী আছেন, এরা হেল্প করছে। মানে ইয়া করছে তো, তোমার জিনিসটা ওর ফ্লাডে টোন দিয়ে আগে ভেরিফাই করছে, ভেরিফাই করে এরপরে লোক করছে। নবী শাওনের যে কমান্ডার ইয়া ছিল, এরা পিস্তল সিস্টেম রশি জানালা লাগাইয়া পায়া উঠছে, ওইটা জানালা দিয়া ঢুকছে। এদের নেতা শেখ হাসিনা পরের দিন কইছে যে কি ওর বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। আশা করছি এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন যে কেন এবং কার নির্দেশে এই সাহসী দম্পতিদের ভাবে প্রাণ দিতে হয়েছিল। তবে একটা কথা বলে রাখি, এই সোর্সটি 21শে টেলিভিশন থেকে পাওয়া একটি সোর্স, আর এই সোর্সটি সত্যি হতে পারে আবার মিথ্যা হতে পারে। তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় বিডিআর হত্যার সাথে শেখ হাসিনার হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ ফুটেজ ছিল সাগর সরোয়ার এবং মেহরুন রনির কাছে, আর সেই ফুটেজের জন্যই প্রাণ দিতে হয়েছিল তাদের। পিলখানা বিডিআর হত্যার সাথে শেখ হাসিনার যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত, সেটা আশা করি যে আপনারা কম বেশি সবাই জানেন। গত বছর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে তার এবং প্রধান বিচারপতির আন্তরিকতা এবং সদিচ্ছায় এই কেসের দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সের ওপরে, যেখানে আর্মি, পিবিআই, সিআইডি এবং অন্যান্য সংস্থার চৌকস এবং দুর্ধর্ষ অফিসাররা আছে। আর দায়িত্ব পেয়েই 6 মাসের মধ্যে 13 বছর হলো আটকে থাকা এই কেসের একটি লম্বা প্রতিবেদন প্রকাশ করেন তারা। আর সেই প্রতিবেদনটাই আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে খুন হন সাগর রুনি। প্রথমে সাগর ও পরে রুনিকে করা হয়। হত্যার আগে পুত্র মেঘকে নিয়ে একই সাথে ঘুমিয়েছিলেন তারা। সাগর বাধা দিতে পারে এমন ধারণায় বিছানার চাদর দিয়ে হাত পা বাঁধা হয় তার। রুনিকে দুর্বল ভেবে বাধার প্রয়োজনীয়তা দেখায়নি খুনিরা। ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে বোঝা যায় সাগরেরও অনেক আগে মারা গেছেন রুনি। পরে গোয়েন্দা কর্মকর্তারা স্পটে যান সকাল 10টা থেকে 11টার মধ্যে। এর আগে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয় আলামত। রান্নাঘরের বারান্দায় গ্রিলের যে ভাঙা অংশটি ছিল তা ছিল সম্পূর্ণ নতুন, এবং তা দিয়ে খুব চিকন একজন মানুষ খুব সহজেই ঢুকতে এবং বের হতে পারে। তবে সেখান থেকে কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। 5 বছর আগে 2007 সালে 26শে জানুয়ারি ভিভিয়ানা সেভরন গ্যাস ফিল্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে শত্রুতায় সাগর রুনির হত্যাকাণ্ড এমন কোনো ধারণার যোগসূত্র পাওয়া যায়নি। সিআইডির সাথে ডিএনএ বিশ্লেষণ করে টাস্ক ফোর্স জানায় একসাথে 2 বা 3 জনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব, সংখ্যায় এর বেশি হলে শনাক্ত করা কঠিন। নমুনায় 5 থেকে 6 জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি। পারিবারিক কলহে একজনের হত্যার পরে অন্যজনের কোনো প্রমাণ নেই। ক্রাইম সিন আলামত পরীক্ষা নিরীক্ষা করে বলা হয় 2 জনকেই হত্যা করা হয়েছে। মৃত্যুর 7 মাস আগে সাগর মাছরাঙা টিভিতে যোগ দেন। রুনির অফিসিয়াল নথি ঘেটেও কোনো শত্রুতার প্রমাণ মেলেনি। সাগরের এনার্জি বাংলায় প্রকাশিত সংবাদের যোগসূত্র মেলেনি। সম্পত্তি নিয়ে বিরোধের প্রমাণও পায়নি টাস্ক ফোর্স। মৃত্যুর পরে রুনির 2 জন ছেলেবন্ধু সন্ধান পাওয়া যায়, ইংলিশ মিডিয়ামের শিক্ষক তানভীর রহমান ও সরকারি চাকরিজীবী গোলাম তৌসিক। ঘটনার আগের রাতে তৌসিকের সাথে কথা বলেন রুনি। হত্যার সাথে জড়িত এমন কোনো আলামত মেলেনি। তানভীরের সাথে টেলিফোনে যোগাযোগ ও SMS আদান প্রদান হয় রুনির। তানভীরের দাবি ঘটনার দিন পিকনিকে ছিলেন তিনি, তবে তিনি জানাজায় অংশগ্রহণ অথবা মেঘকে সান্ত্বনা দিতে যান নাই। ভালোবাসা করে বিয়ে করলেও পরিবারের মধ্যে কোনো ঘনিষ্ঠতা পাওয়া যায়নি। হত্যাকাণ্ড নিয়ে চুরির বিষয়টিও তদন্ত করা হয়। রাত 1টা থেকে 1:45 মিনিটের মধ্যে অফিসের ড্রপ গাড়িতে বাসায় ফেরেন সাগর। স্বাভাবিক ও সচ্ছলভাবে সেদিন বাসায় ঢোকেন তিনি। ভিসেরা রিপোর্ট বলছে একই ধরনের খাবার খেয়েছিলেন 2 জন, যা টেবিলে থাকা খাবারের সাথে মিলে যায়। চেতনানাশক বা বিষ জাতীয় কোনো খাবার পাওয়া যায়নি। খুনের ধরন বিশ্লেষণ করে দেখা যায় রান্নাঘরে ছুরি বটি দিয়ে ঘটানো হয় হত্যাকাণ্ড। হত্যা যদি পূর্ব পরিকল্পিত হতো তাহলে রশি ব্যবহার করত। সাগর ও রুনির গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করা হয়নি
এতে বোঝা যায় পেশাদার নয় খুনিরা, কোনো তাড়াহুড়া করা হয়নি। কাণ্ডে ক্ষত নিয়ে অনেকক্ষণ জীবিত ছিল সাগর ও রুনি। হাত পা বাঁধার জন্য ব্যবহৃত চাদর ও রুনির টি শার্টের নমুনায় 3 জন পুরুষের ও 1 জন নারীর ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে 1 জন সাগর আর বাকি 2 জন অপরিচিত পুরুষের ডিএনএ পাওয়া গেছে। তবে ডিএনএর অধিক মিশ্রণে খুনিদের ছবি প্রস্তুত করতে পারেনি যুক্তরাষ্ট্রের প্যারাবন স্ন্যাপশট ল্যাব। মাহির সাদিক মেঘ, সে 5 বছরের ছেলের উপর দিয়ে কি গেছে সেটা একমাত্র হয়তোবা সে এবং আল্লাহ ভালো জানেন। তার বাবা মা সময় তার বয়স ছিল 5 বছর, আর এখন 2025 সালে তার বয়স 18 বছর। সে এখন একজন বালক থেকে যুবক হয়েছে। তার বাবা মা হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। মেহরুন রুনির মা নুরুন নাহার মির্জা, যিনি মেয়ের হত্যাকারীর বিচার দেখার আশা বুকে বেঁধেই দীর্ঘদিন লড়াই করতে করতে 2022 সালে মারা যান। সাগরের মা আনোয়ারা বেগম তার একমাত্র সন্তানকে হারিয়ে দুনিয়াতে বেঁচে থাকার অবলম্বন হারিয়ে ফেলেছে। সাগর রুনির হত্যাকাণ্ডে ধরা না পড়ায় সে এখন পর্যন্ত সাগর রুনির কবরের কাছে যায়নি, এই ভেবে যে সে তার ছেলেকে কি জবাব দেবে। মেহেরুন রুনির ছোট ভাই, যে তার বোনের ওপরে মেন্টালি সবচেয়ে বেশি ডিপেন্ডেবল ছিল, ইভেন তার কাছে থেকে জানা যায় সাগর রুনির হত্যার পরে যখন সে থানায় বিভিন্ন প্রয়োজনে যায় তখন সে বারবার তার বোন মেহেরুন রুনিকে কল করছিল হেল্প নেওয়ার জন্য। তিনি এখনও হার মানেননি। তিনি এখনও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যেন তার দুলাভাই এবং বোনের হত্যাকারীদের সঠিক বিচার হয়। তাই বর্তমান সরকার ডক্টর ইউনূসের ওপরে অনেক আশাবাদী তিনি। আমি চেষ্টা করেছি এই কেসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রয়োজনীয় আপডেট আছে সবকিছুই ভিডিওতে কভার করার জন্য। তারপরেও হয়তোবা আমার দ্বারা অনেক কিছু বাদ হয়ে যেতে পারে, কিন্তু আশা করছি যে খুব দ্রুতই এই কেসের একটা সমাধান হবে। আর আপনারা যদি ফ্যাসিস্ট শেখ হাসিনার তার ক্ষমতা আসার পর থেকে তা এবং সমস্ত রকম অপকর্মের জন্য একটি ডেডিকেটেড আলাদা ভিডিও অথবা সিরিজ চান, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব যেন আমি সেই নিয়ে কোনো ভিডিও করতে পারি, অথবা এছাড়াও যদি অন্য কোনো মার্ডার মিস্ট্রি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব খারাপ লাগছিল, স্পেশালি সেই বাচ্চাটার জন্য। একসাথে মা বাবা দুজনে মারা গেল বলবো কি, মার্ডার করে দেওয়া হয়েছে। এটা তো মানে সব থেকে দুঃখের বিষয় যে আমাদের মতন দেশে সাংবাদিকরা সত্যের জন্য লড়ে কিন্তু সেই জাস্টিস পায় না। আমাদের এখানে অনেক কেস আমি দেখেছি সিমিলার প্যাটার্নের। রিসেন্টলি যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি ট্রাই করি যারা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আছে ইউটিউবে, রিপোর্টার, তাদের স্টোরিগুলো শেয়ার করার, যাতে প্রচুর লোকরা চিনুক। আমার সার্কেলে যারা আছে অ্যাটলিস্ট তারা অন্তত চিনুক তাদের। কারণ আর অন্য কোনো উপায় আমি অ্যাটলিস্ট আমার মতন এই ছোট মাথায় যেই বুদ্ধি আছে সেটাতে আমি এটাই ট্রাই করি যে লোকরা যেন তাদের চিনুক। তারা যেই কষ্টটা করছে, তাদের তো খুব বেশি ফলোয়ার নেই, তাও চেষ্টা করছে। তো ট্রাই করি তাদেরকে একটু পপুলার করার নিজের সার্কেলের মধ্যে। তো সিমিলার একটা কেস আমাদের এখানেও হয়েছিল। মানে একটা ইয়াং মানে রিপোর্টার, অল্প বয়সী রিপোর্টার, ইউটিউব চ্যানেলে সে রিপোর্টিং করে। তাকে সেপটিক ট্যাঙ্কে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছিল। সে জাস্ট এইটা রিপোর্ট করেছিল যে রোড যেটা তৈরি হয়েছে সেটা কত বাজে কোয়ালিটির, সেইটা রিপোর্ট করেছিল। এইটার জন্য মাফিয়ারা তাদের এই অবস্থা করে দিয়েছে। তো আমাদের মতন দেশে সত্যি মানে যদি মানে ভালো কোনো সাংবাদিক হয় তাদের বেঁচে থাকা ইম্পসিবল। আর যারা ভালো সাংবাদিক আছে মানে কোনো চ্যানেলে আছে, যা ভাবো যদি, তো তাদের যে কতটা কষ্ট করে সেই চ্যানেলে থাকতে হয় সেটা একমাত্র তারাই জানে। এখন ইউটিউবের জন্য অনেকেই দেখছি রিজাইন করছে, নিজেদের ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে তারা নিজেদের কথা বলতে পারছে, নাহলে তো মুখ বন্ধ করে থাকতে হয়। তো আমার খুব কষ্ট লাগে সত্যি কোনো সাংবাদিককে দেখে যে এরকম তাদের কোন ধরনের জিনিস হয়ে যায়। স্পেশালি যে জিনিসটা আমি বুঝতে পারলাম যে অন্য কোনো কারণ হতেই পারে না, কারণ ল্যাপটপ আর মোবাইল চুরি হয়েছে। আর ল্যাপটপ এইসব জিনিস, এই জিনিসগুলোতে তো অনেক তথ্য থাকে। তো আই এম ড্যাম শিওর কি কোনো না কোনো তথ্য ছিল যেটা সরকারের এগেনস্টে, তার জন্যে তাদের মারা যেতে হয়েছে। আর আদারওয়াইজ অন্য কোনো আমার মনে হচ্ছে না অন্য কোনো অ্যাঙ্গেল হতেও পারে।
তো ইয়া গাইস, তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করো। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।